আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে নতুন ধরনের কিছু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আমার এখন ডেইলি রুটিনই হয়ে গেছে, 6:30টার সময় ঘুম থেকে তো উঠতেই হয়। রোজ রাত্রিবেলা 2:30টার সময় শোয়া, কাল রাত্রিবেলাও 2:30টার সময়ই শুয়েছি। মানে রাত্রিবেলা 4 ঘন্টা করে ঘুম হচ্ছে। ঘুম থেকে ওঠার পরে কাজে এনার্জি পাচ্ছি না, কিছুক্ষণ ঝিমোচ্ছি, ঝিমিয়ে টিমিয়ে নিয়ে তারপরে ভাবছি যে কাজ তো করতে হবে স্পিডে, নাহলে তো টাইম মতো এগোতে পারবো না। তখন গিয়ে দৌড়ি শুরু করছি। এই হচ্ছে আমার রোজ দিন, 1:30 নাহলে 2:30, 1:30 নাহলে 2:30, এই মানে কোনোদিন 1:30টায় শুচ্ছি, কোনোদিন 2:30টায় শুচ্ছি। আজকে না সকালবেলা ওঠার পর থেকে মায়ের জন্য খুব মনটা খারাপ লাগছে। মাত্র মানে 30টা দিন কেটেছে, ফেব্রুয়ারি মাস তো 28 দিনে ছিল, ওই 30-32 দিন কেটেছে। এখনও কতগুলো দিন, 90টা দিনের মধ্যে আরও কতগুলো দিন এখনও কাটাতে হবে, এটা ভাবছি। আর এত খারাপ লাগছে, মানে দিনগুলো কাটলে যেন বাঁচি। যদিও মায়ের ওখানে থাকাটা এখন খুবই দরকার, কেননা দিদিভাইয়ের বেবি এখন এতটাই ছোট, ওকে হ্যান্ডলিং করতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। কম করে 2 জন মহিলা তো লাগেই, আর ছেলেরা তো সেভাবে হেল্প করতে পারে না, মেয়েদের মতো অতটা মানে তারা এক্সপার্ট না এইসব কাজে। ওখানেও দরকার, সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা আস্তে আস্তে ব্যাপারটার সাথে মানে নিজেদেরকে মানিয়ে নিয়েছি। মা নেই সেই ব্যাপারটার সাথে মানিয়ে নিয়েছি, কাজকর্ম মোটামুটি এখন নিজেরা সব কিছুই পারি করতে, কিন্তু মনটা তো খারাপ লাগবেই। আর ঝনকও এখন মাঝে মাঝে দিয়া করে, কদিন ভুলে গেছিল একদম। এখন ভিডিও কলে কথা হচ্ছে তো, কালকে অনেকক্ষণ ভিডিও কলে মায়ের সাথে কথা বলেছে। এবার আমি ভাবি যে রাকেশের সামনে মেদিনীপুরে প্রোগ্রাম আছে, এই যে কালকে একটু টাইমের জন্য প্রোগ্রামে গেছে, তাতেই যা বায়না করেছে, দিদি যাবো, কখনো দিয়া যাবো, এই করতে থাকে। এই মেদিনীপুরে প্রোগ্রাম থাকলে তো সারা রাত থাকে না, সেই সকালবেলা 8টা-9টায় ফেরে। এবার আমি তাই ভাবছি ওই মেদিনীপুরে যেদিনকে প্রোগ্রাম আছে সেদিনকে ঝনককে নিয়ে ঝনকের মিমি আর মোমোর বাড়ি গিয়ে থাকবো, কেননা মিমি আর মোমোকেও খুব ভালো, ওদের বাড়িতে থাকলে ও আস্তে আস্তে ওইটাকে ভুলে থাকবে। মানে ওর সবসময় কাউকে না কাউকে চাই, মা ছাড়া। মা তো ওর কাছে সবসময়ই থাকে, মা তো কমন। মা না থাকলে কেমন লাগে সেটাও বুঝতে পারেনি এখনো পর্যন্ত, মা ছাড়াও কোনোদিনই থাকেনি। কিন্তু বাবা না থাকলে, দিয়া না থাকলে ও একটা না একটা বায়না করতেই থাকে। ওই জন্য ভাবছি সামনে যখন রাকেশের মেদিনীপুরের প্রোগ্রাম আছে তখন ঝনককে নিয়ে একদিন মিমির বাড়ি থেকে ওর ঘুরে আসবো। আজকের ব্লগটা শুরু করি, চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কেমন করে কাটে। এই দেখো কালকে বিয়ে বাড়ির লাইট, রোদ উঠে গেছে সকাল, তাও জ্বলছে এখন, দেখতে পাচ্ছ? ওই যে এই একটা, ওইখানে দেখো এই সবুজ রঙের ওই লাইটটাও জ্বলছে, মানে সমস্ত লাইটই জ্বলছে পাড়াতে। তার মানে কেউই এখনো ঘুম থেকে ওঠেনি, আমি সবার আগে উঠে গেছি। উঠলেই হয়তো এই লাইটগুলো অফ করতো। আর আমার রান্নাঘর দিয়ে কি হারে রোদ আসে তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো। এই দেখো এই রোদের মধ্যে কাজ করতে আমার এত কষ্ট হয় গরমকালে, একদিকে গ্যাস আর একদিকে রোদের তাপ, মানে দুটো মিলিয়ে মিশিয়ে আমি একেবারে নাজেহাল হয়ে যাই গরমকালটা। আর আমার তো কাজটা সকালের দিকেই থাকে, আমি তো রান্না দুপুরে করি না, সকালেই যা কাজকর্ম থাকে। আর যেই 1/2 ঘন্টা 40 মিনিট থাকি একেবারে মানে পুড়ে যাই, একেবারে তেতে পুড়ে যাই, এই অবস্থা হয় আমার। শীতকালে রোদ উঠতো না, একটু রোদের জন্য হাহাকার। আর গরমকালে দেখো গরম এখনো পড়েনি, তাতে এই অবস্থা। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি, তার কারণ কালকে তো তোমাদেরকে বললাম ছাদটায় বেরোলাম আর কি ঠান্ডা, সুন্দর লাগছে, আরাম। কালকে তো তোমাদেরকে বললাম যে ঝনক ওখান থেকে আসার পর খুব জ্বালাতন করেছে, বমি করেছে। আর গীতা দিকেও আমি কালকে বলেছিলাম জামাকাপড়গুলো ভেতরে মেলো, এই সমস্ত জামাকাপড় ভেতরে মেলেছে, ওই জন্য তোলা হয়নি। ভাবছি টিনের শেডের তলায় আছে, তাহলে থাক, অসুবিধা নেই। এখন এগুলোই তুলতে এসেছি, তুলে নিয়ে যাই। ছাদটা এত ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা। দেখো লাইট, দেখো সব জ্বলছে, যে লাইট জ্বলছে। ছাদে এসে ভালো করে দেখাচ্ছে, এই যে ফটাফট জামা কাপড়গুলো তুলে ফেলি, তুলে এবার যাই নিচে, কাজে লাগি। কালকে ভাত বেড়েছিল বললাম না, সেটা দিয়ে আজকে এই জিনিসটা বানানো হয়েছে। আজকে ফ্রাইড রাইস সকালবেলা? ফ্রাইড রাইস না, তাহলে কালকে তো দুপুরবেলা রান্না হয়েছিল, ওখানে তো খেতে গেলাম বাড়িতে করা ভাতটা দিয়ে আর কি, ভাতটাকে উদ্ধার করার জন্য এই ব্যবস্থাপনাটা করেছি। ভালো প্ল্যান করেছো তো, ভালো লাগছে না খেতে? আমি করলে একটু টেস্ট হতো, এর মধ্যে একটু গোলমরিচ ছড়াতাম আর একটুখানি সামান্য নুন মিষ্টি দিলাম, কম হয়ে গেছে একটু না? ঠিক আছে, তুমি করলে ভালো তো হতো, তুমি তো ভালো
রান্না করো। আগের দিন মাংস টাংসগুলো যা খাইয়েছিল, আরেকদিন খাওয়াবো, মাটন খাওয়াবো আরেকদিন। দিন 10টায় বেরোই বাড়ির থেকে, এই যে ঘড়িতে পেয়ে গেছে 10টা 10, আমি এখনও রেডি হইনি। ঝনককে রেডি করে দিয়েছি, এবার রেডি হবো। 10টা 15 সময় গিয়ে রেডি হয়েছি। ঝনক নামছে, গীতাদির এখনো ঘর মোছা হয়নি, রুদ্ধশ্বাসে ঘর মুছছে। আর মুছতে হবে না, চলে আসো। বাকি জিনিসগুলো ঢুকিয়ে নি। ঝনক বুড়ো আজকে স্কুল থেকে ফিরেছে দিয়ার বাড়ি, কিন্তু দিয়ার দেখা নেই, দাদুর দেখা আছে। জানো কোথায় গেছে দিয়া? কোথায়? কার বাড়ি? কার বাড়ি? রান্নাঘরেরটা নাও। কোথায় গেছে? ও, তুমি যাবে? একটু বড় হও না, হ্যাঁ, নাহলে যেতে পারবে না। স্কুলের ব্যাগের মধ্যে সব খেলনা নিয়ে যায়। ওঠো, উঠিয়ে চেনটা লাগাও। এবার খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো এটাকে। অনেকদিন হলো তোমাদের সাথে আয়ারল্যান্ডের গল্প শেয়ার করা হয় না, চলো আজকে একটু করেই ফেলি। এইটা হলো ওইখানকার একটা বড় চার্চ। দাঁড়াও, চার্চটা তোমাদেরকে একটু সামনের থেকে বড় করে দেখাই। ওয়েদারটা তো আজকে খুবই ভালো, একেবারে রোদ ঝলমলে ওয়েদার, তাই জন্য চারিদিকটা কি ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একেবারে ছবির মতো আঁকা। চার্চের ভেতরে ঢোকার সময় হয়নি, তাই জন্য চার্চে ঢোকার পথটা তোমাদেরকে একটু দেখালাম। আর এইটা হলো ওইখানকার একটা মিডিয়াম আইরিশ প্রাইমারি স্কুল। ওখানে না সমস্ত মানুষের মুখে মুখে এই আইরিশ ভাষাটাই প্রচলিত। আমরা এখানকার মানুষেরা যেমন বাংলা ভাষায় কথা বলি, ওইখানকার মানুষেরা আইরিশ ভাষায় কথা বলে। ইংলিশও বোঝে কিছু কিছু মানুষ, কিন্তু সবাই কিন্তু বোঝে না। এই যে সেই চার্চটা, কি বড় না চার্চটা! একদিকে চার্চ আর তার অপোজিটে সেই স্কুল। এই চার্চ, স্কুল সমস্ত কিছুই কিন্তু ডাবলিন সিটির একেবারে প্রপারে অবস্থিত। আর দূরে দেখতে পাচ্ছ একটা ঘড়ি লাগানো। এভাবে এরকম বাইরে ঘড়ি লাগানোর প্রচলন কিন্তু ওইসব জায়গায় খুব বেশি। এই যে আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের চেনা পাখি। এ দেখো পায়রা, ওখানে কিন্তু পায়রা খুব বেশি দেখা যায়। আর খুব দেখা যায় সিগাল পাখি। আগে একদিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, সাদা রঙের একটা পাখি। এবার তোমাদেরকে বলি ওইখানে রাস্তা পার হওয়া কত সুবিধা। এমনিতেই তো ওখানে পপুলারিটি খুবই কম, তাও দেখো কত রকম সুবিধা করে দিয়েছে মানুষের জন্য। এই দেখো এইখানে একটা সুইচ আছে, এই সুইচটা প্রেস করার পরে ওই যে ওই পাশে যে সিগন্যালটা, ওইটা এখন রেড হয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ওই সিগন্যালটা গ্রিন হয়ে যাবে, তখন সমস্ত গাড়ি থেমে যাবে আর তোমার জন্য রাস্তা ক্লিয়ার। তখন খুব সহজেই তুমি রাস্তাটা পার হয়ে যেতে পারবে। তাহলে বুঝতে পারছো তো কত সুবিধা। একজন বয়স্ক মানুষ বা একজন অসুস্থ মানুষ রাস্তা পার হতে তাদের কোনো রকম প্রবলেম নেই। আজকে কিন্তু তোমাদের সাথে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি, এবার আরেকটা করব। এটা দেখো, এটাও ভালো লাগবে। ডাবলিন সিটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সিটি। এই পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় থাকে, এই দেখো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। পুরো এলাকাটাকে একেবারে যেন মুড়িয়ে দিয়েছে, যাতে এক ফোঁটা ধুলোবালি এদিক ওদিক না ওড়ে। কি ভালো না ব্যাপারটা! তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম লুয়াস, ওই দেখো একটা আসছে, সামনের থেকে দেখাই আজকে। আর এই লুয়াসেই সালমান খানের টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং হয়েছিল। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। উনি কিন্তু ডাবলিনেই এসেছিলেন শুটিং করতে। ওইখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে সামান্য ধুলোবালি উঠবে, তাই জন্য এত সুন্দর ব্যবস্থাপনা। আর আমাদের এখানে কনস্ট্রাকশনের সময় বালি পাথর পড়ে থাকে এদিক ওদিক, সে তো বাদই দাও। রাস্তাঘাটের যা অবস্থা, সেইগুলোকেই ঠিক করতে পারছে না। আর এই সব তো অনেক দূরের কথা, এইসব আমরা ভাবতেও পারি না। আমাদের কাছে সত্যিই যেন এগুলো স্বপ্নের মতোই লাগছে। এখানে লুয়াসের জন্য একটা ছোট্ট মতো ওয়েটিং রুম করা। আর ওই দেখো লুয়াসের জন্য আবার ডিসপ্লে বোর্ডও আছে, ওইখানে শো করছে কোনটা কখন আসবে। এইটা হলো ওইখানকার অ্যাম্বুলেন্স। কি সুন্দর দেখতে দেখো, দূর থেকে একেবারে চোখে পড়ছে। ডাবলিন সিটির চারিদিকের ভিউটা এবার তোমরা একটু উপভোগ করো।
ঝনক যতক্ষণ ঘুমোলো তোমাদেরকে ঘুরিয়ে আনলাম ডাবলিন থেকে। এবার ঝনক বুড়ো উঠে গেছে, চোখগুলো দেখো যেন তাকাতেই পারছে না, এত চোখে ঘুম। আর এদিকে বাবা অফিস থেকে ফিরে গেছে, আদর করবে বলে ডাকছে। এসব শুরু করেছে কেন? মুড নেই একদম, নড়তে চড়তে সবেমাত্র ঘুম থেকে উঠে বসেছে। ও বাবা শোনা বাবা। বাচ্চারা তো আস্তে আস্তে বড় হয়, কিন্তু বাবা মায়ের কাছে না সেই ছোটবেলার মতোই থাকে। প্রথম দিন যেমন ছোট ছিল আদর করতো, এখনো ঠিক সেইভাবেই কোলে নিয়ে আদর করে। এর থেকে বড় হলে কি করবে জানি না, হয়তো কোলে নিতে পারবে না, কিন্তু তখনও কিন্তু এভাবেই আদর করবে। শ্বশুর কি খেতে দিয়েছে দেখি, এত বড় বাটি করে দেখাও। মুড়ি চানাচুর দেবে বলছিল, আমরা না দিও না, খেতে বেশি সময় লাগবে, বললো দুধ মুড়ি। না দুধ খাবো না, পেট ঠিক নেই। ঠিক আছে তবু দেখাও দুধ আবার খাচ্ছ, দেখাও। শেষমেশ মুড়ি মিষ্টি, এই যে মুড়ি মিষ্টি আর একটা কাজু বরফি আছে মধ্যে। এই আমাকে একটা কাজু বরফি দিয়েছে। বাহ। এই যে ঝনক বুড়োকে ঘুম থেকে তুলে একেবারে ঘুম কাটিয়ে রেডি করিয়ে দিয়েছি, এবারেও পড়তে যাচ্ছে। এখন বেজে গেছে প্রায় 9:30। রাকেশের তো ক্লাস প্রায় হয়েই গেছিল, আমাকে রুম ফোন করে বলল বেরির শরীরটা খুব খারাপ, এবারে মানে থেকে থেকে বমি করছে। ওই জন্য রাকেশ এখন ওকে ওষুধ দিতে গেছে রুমকে, কেননা শুভমদা নেই, ওদের বাড়িতে এখন ওষুধ এনে দেওয়ার মতো কেউই নেই। ওই জন্য ওষুধ দিয়ে একেবারে ঝনককে নিয়ে তারপরে আসবে, তারপরে বাড়ি যাব। এখন ওয়েট করছি আমি বাড়ি যাওয়ার জন্য, রেডি হয়ে গেছি। আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম আর ঝনক এসে এখানে একভাবে ডিস্টার্ব করে যাচ্ছে। এই যে শব্দ করবে ওই খেলনাটা দিয়ে, বলা হয়েছে যে শব্দ করবে না, ও কিন্তু আস্তে আস্তে করে হলেও শব্দটা করছে, দুষ্টুমি করে এরকম করছে। একবার আস্তে করে এটাকে চালাচ্ছে, তখন শব্দ হচ্ছে, মানে দুষ্টু। এই এরকম করে আস্তে আস্তে চালাচ্ছে যাতে আস্তে আস্তে শব্দটা তাও হয়। মানে মধ্যে কথা ওর বক্তব্য হচ্ছে, আমি কথাটা শুনলাম না সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বললে ঠিকই, কিন্তু আমি আমার মতোই চললাম। মানে এত দুষ্টু, এত দুষ্টু। তোমাকে সবসময় খাই খাই করতে হয়? রাত 12টার সময় তুমি আইসক্রিম খাচ্ছ? পুরো বরফ হয়ে গেছে দেখো। বরফ খাচ্ছ রাত্রে 12টার সময়? কাঁধের মধ্যে একটা প্যান্ট ঝুলিয়ে ঝনকের। সব সময় খাই খাই, সব সময় খাই খাই, পেটটা নিয়ে আর বাঁচে না সে। কি লুকিয়ে খেলে কি ওটা খাওয়া হবে না নাকি? ওর অ্যাক্সিডেন্টটা ঘটলো, আমার পাটা কেটে গেল, তাও এই যে ঘরের মাঝখানে সাইকেলগুলো, এই যে গাড়ি এরকম ফেলে রেখে দেয়। এরকমও হয়েছে যে ওর খেলনার মধ্যে পা আটকে আমি পড়ে যাওয়ার মতো আমার অবস্থা হয়েছে, এরকমও হয়েছে। সারাদিন কতবার যেগুলো গোছাতে এখন ঠিক ঠিকানা, এইখানে লুকিয়ে বসেছি। এখানে এবার আমি যদি এখান থেকে ঢুকে না দেখতে পারি যে ফ্রিজের এই আড়ালটাতে লুকিয়ে লুকিয়ে বসে বসে আইসক্রিম খাচ্ছে। কি শুরু করেছো তুমি রাত 12টা? কাঁধের মধ্যে প্যান্টটা ঝুলিয়ে রেখে দিয়েছো কেন তুমি? প্যান্টটা নিয়ে যাও, কোথায় রাখবো? এই যাচ্ছি কি ওরা ঝনক, কিন্তু এটার নাম শুনলে এক্ষুনি দৌড়ে আসবে। ধরো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম মাগরিবে ব্যাক টু নেতানে রোড নামটা। ও বাবা, তোমার মুখস্থ হয়ে গেছে। এখন তো গুড মর্নিং না, এখন তো গুড নাইট বলে দাও। গুড মর্নিং, গুড নাইট এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নেতানে রোড নামটা। বলি বাবালি, আমার ঝঙ্কা মুড়ো সবাইকে গুড নাইট বলে দিয়েছি। আজকের মতো গুড নাইট। হ্যাঁ, আজকের মতো গুড নাইট।